প্রথমে আমরা নিউট্রাল কানেকশনটা দিব। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বক্স। এখানে বিভিন্ন এমসিবি সাজানো আছে। দেখেন এটা পড়ে যায় কিনা খেয়াল করে দেখবেন। অর্থাৎ এটা দেখে আমরা একটা ম্যাথ করব। এখানে যে ডাটাটা দেওয়া আছে অর্থাৎ এটা একটা কোশ্চেন পেপার। এটা 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর রুম ভাগ 100 ডিস্ট্রিবিউশন থেকে 1টা 2টা 3টা 4টা। আমার হাতে দেখেন এগুলো এমসিবি। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 33 নম্বর ভিডিওতে কিভাবে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ওয়্যারিং করতে হয়, কানেকশন করতে হয়, তার পাশাপাশি কিভাবে ক্যালকুলেশন করে সব এমসিবিগুলো বসাতে হয় সম্পূর্ণ বাসার ক্ষেত্রে আমরা ডিটেলসে প্র্যাকটিক্যাল সহ থিওরি সহ বিষয়টা জানবো। তো এখন দেখেন আমার হাতে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বক্স। এখানে বিভিন্ন এমসিবি সাজানো আছে। এগুলো সিঙ্গেল পোল এসপি এসপি এসপি, আর এটা ডিপি, এটা হচ্ছে ডাবল পোল। অর্থাৎ এই যে এগুলা এসপি ডিপি সব কিছু কিন্তু আপনারা জানেন যারা আমার এই সিরিজটা সম্পূর্ণ দেখছেন। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, আমি আগেই বলে রাখছি, কারণ আজকে আমরা ডিটেলসে সব কিছু সম্পূর্ণ পূর্ণাঙ্গ ধারণা নিব। অর্থাৎ একেবারে মিটারের ডায়াগ্রাম থেকে শুরু করে কিভাবে কত মানের তার দিয়ে এমসিবিগুলোকে লাগাইতে হবে, তার পাশাপাশি কিভাবে ক্যালকুলেশন করতে হবে, সেই সাথে পাওয়ার ফ্যাক্টর দিয়ে এমসিবি হিসাব করলে ভালো হয় না খারাপ হয়, এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দেখেন এখানে কিছু ডাটা আমি লিখে রাখছি। এই ডাটাটা আমার সামনে প্রয়োজন হবে, অর্থাৎ এই ডাটাগুলো, এবং এখানে কিছু শক আমি লিখে রাখছি, এটা আমি ব্যবহার করব। আপনারা জানেন এই এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটি একেবারে বেসিক ইলেকট্রিক্যাল থেকে একবারে ইন্ডাস্ট্রি লেভেলের যে ইলেকট্রিক্যাল সেক্টরগুলো থাকে বা সিস্টেমগুলো থাকে সেগুলো সব কিছুই শেখানোর চেষ্টা করবে এই সিরিজটি। একটা বাসা তৈরি করতে বহু টাকা লাগে। সেই বাসাতে ওয়্যারিংয়ের ভুলের কারণে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লেগে যেতে পারে। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাদের এই সিরিজটা চালু করা হয়েছে। অর্থাৎ বাসাবাড়ি ইলেকট্রিক্যাল থেকে শুরু করে একেবারে ইন্ডাস্ট্রি পর্যন্ত যাবে। তো দেখেন আমার হাতে কিছু ডাটা আছে এখানে। অর্থাৎ এটা দেখে আমরা একটা ম্যাথ করব। এখানে যে ডাটাটা দেওয়া আছে অর্থাৎ এটা একটা কোশ্চেন পেপার। এটা 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর রুম, 4 নম্বর রুম, এরকম ডাটা দেওয়া আছে। অর্থাৎ এই রুমগুলোতে কী কী চলে না চলে সব কিছু দেওয়া আছে। এখন এমসিবি কেন ব্যবহার করবো? আপনারা জানেন একটা এমসিবি কেন ব্যবহার করা হয়? ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়ার জন্য। অর্থাৎ কোথাও যদি ফেজ আর নিউট্রাল এক জায়গায় হয়ে যায় তখন সাথে সাথে এমসিবিটা সেখান থেকে তার কারেন্টের সংযোগটা বিচ্ছিন্ন করে দিবে। এখন দেখেন একটা বাসাতে যদি আপনি একটা এমসিবি ব্যবহার করেন তাহলে কোথাও যদি ফল্ট হয় তাহলে সম্পূর্ণ বাসার লাইনটা কাট অফ করে দিবে। এটা একটা সমস্যা। তারপরেও ওভারলোডের কোনো প্রোটেকশন থাকবে না ঠিক মতো প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদাভাবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য প্রত্যেকটা রুমে আলাদা আলাদা এমসিবি বসানো হয় এবং সবগুলো এমসিবিকে আবার একটা মেন এমসিবি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে আজকে আমরা শিখতে পারবো মেন এমসিবিটা কীভাবে আমরা ক্যালকুলেশন করব এবং কত পার্সেন্ট এক্সট্রা ধরবো, আবার সিঙ্গেল এমসিবিগুলো কত পার্সেন্ট এক্সট্রা ধরে আমরা হিসাব করব। তাহলে চলেন আমরা আগে রুমের ডাটাটা দেখে নিই। খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা 1 নম্বর রুম। লাইট পয়েন্ট আছে 8টা 40 ওয়াটের, ফ্যানের পয়েন্ট আছে 2টা 70 ওয়াটের, ফ্রিজ আছে একটা 450 ওয়াটের, কম্পিউটার আছে একটা 250 ওয়াট। অর্থাৎ গুণ চিহ্ন যেটা দেওয়া থাকবে না সেটা মনে করবেন 1 পিস আছে। এখন 2 নম্বর রুম, লাইট পয়েন্ট আছে একটা 40 ওয়াটের, ফ্যান পয়েন্ট আছে একটা 70 ওয়াটের, ওভেন আছে একটা 1500 ওয়াটের। অর্থাৎ এই রুমের জন্য একটা এমসিবি থাকবে, 2 নম্বর রুমের জন্য একটা এমসিবি থাকবে। এবার 3 নম্বর রুম। 3 নম্বর রুমে লাইট পয়েন্ট আছে 5টা 40 ওয়াটের, ফ্যান পয়েন্ট আছে 2টা 70 ওয়াটের, এসি আছে যেটা এয়ার কন্ডিশনার 2 টনের 2500 ওয়াট ধরা হয় আর কি। আর রুম নাম্বার 4-এ লাইট পয়েন্ট আছে 11টা 40 ওয়াটের, ফ্যান পয়েন্ট আছে 3টা 70 ওয়াটের, ইন্ডাকশান কুকার আছে 2000 ওয়াটের একটা, এলইডি টিভি আছে 100 ওয়াটের একটা। অর্থাৎ এই সম্পূর্ণ ডাটা দেখে আমরা মেন এমসিবিটা সিলেকশন করব। ঠিক আছে, মেন এমসিবি এবং প্রত্যেকটা সিঙ্গেল এমসিবি আমরা সিলেক্ট করব। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি অনেক নতুন নতুন বিষয়গুলো জানবেন। তার পাশাপাশি আজকে আপনারা জানতে পারবেন সিস্টেম আর্থ কী এবং আমাদের এমনি আর্থিংটা কী। চলেন আমরা শুরু করি। এখন প্রথমে আমরা বলবো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি। আমরা যে পাওয়ার ফ্যাক্টরের মানটা ধরি P = VI cos θ, একটা সূত্র আছে। এই পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি? পাওয়ার ফ্যাক্টরটা মানে হচ্ছে
কত পার্সেন্ট পাওয়ার আমরা ব্যবহার করতে পারছি। আমি রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এর আগে কিছু জায়গাতে আমি দেখেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর দিয়ে হিসাব করে, আবার অনেক জায়গাতে দেখেছি পাওয়ার ফ্যাক্টর দিয়ে হিসাব করে না। তারপরে আমি জানার চেষ্টা করলাম ডিটেলসে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কী। আসলে পাওয়ার ফ্যাক্টর 0.8 যদি হয় তাহলে এটা আপনাকে বুঝতে হবে 100%, মানে কোনো একটা লোডে যদি আপনি 100% পাওয়ার দেন সেক্ষেত্রে 80% সে ব্যবহার করতে পারবে, এটা তার পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ কোনো লোডে যদি পাওয়ার ফ্যাক্টরের মান বেশি থাকে বা 95, 0.95 বা 0.97 এরকম থাকে তাহলে এগুলো অনেক ভালো আর কি। মানে যতখানি পাওয়ার দিচ্ছেন তার আউটপুটে ততখানি পাওয়ার আপনি মানে ডেলিভারি পাচ্ছেন, বিষয়টা ঠিক এরকম। আবার এরকম উদাহরণ দেওয়া যেতে পারে, আপনি 100 ওয়াট কোনো একটা মানে বাল্ব কনজিউম করছে, কিন্তু সে 80 ওয়াট আপনাকে সাপ্লাই দিতে পারছে, বাদবাকি 20 ওয়াট সে নষ্ট করছে। এটার অর্থ হচ্ছে 0.8। এরকম 0.7 যদি আমরা বলি তাহলে আমরা কি বুঝবো, 30% অপচয় হচ্ছে এবং 70% ব্যবহার করা যাচ্ছে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা এমসিবিতে হিসাব না করাই ভালো। এর আগের ভিডিওগুলোতে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তবে চেষ্টা করবেন পাওয়ার ফ্যাক্টরটা বাদ দিয়ে আপনার হিসাবগুলো করার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শুরু করি এবার। 1 নম্বর রুম নাম্বার 1, লাইট আছে 8টা, প্রতিটা লাইট 40 ওয়াটের। কত হয় আমরা বের করব। ফ্যান আছে 2টা, প্রতিটা ফ্যান 70 ওয়াট। আচ্ছা আমি এখানে ওয়াটটা উল্লেখ করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ফ্রিজ আছে 450 ওয়াটের একটা, ফ্রিজ আছে একটা 450 ওয়াট। কম্পিউটার আছে একটা, $250 ওয়াটের। এখন আমরা সম্পূর্ণ হিসাবটা করব, অর্থাৎ 8 গুণিত 40। আচ্ছা আমি হিসাবটা করি, 8 গুণিত 40, 320 ওয়াট। 70 গুণিত 2, 140 ওয়াট। ফ্রিজ আছে একটাই, তাহলে 450 ওয়াটই থাকবে। কম্পিউটার আছে একটাই, তাহলে 250 ওয়াটই থাকবে। পাওয়ার কত হলো তাহলে? 320 যোগ 140 যোগ 450 যোগ 250, তাহলে 1160 ওয়াট। 1160 ওয়াট। এখন আমাদেরকে 25% এক্সট্রা ধরতে হবে। এর কারণ হচ্ছে আমাদের যে রুমটা আছে পরবর্তীতে কোনো লোড যোগ হতে পারে বা কোনো প্লাগে আমরা কোনো কিছু চালাতে পারি, এরকম কারণে আমাদের 25% এক্সট্রা ধরা হয়। তাহলে আমরা 25% এক্সট্রা ধরে কত হয় সেটা আমরা দেখব। 25% এক্সট্রা ধরে, 25% এক্সট্রা ধরার নিয়ম কি দেখেন। প্রথমে আমরা যেটা আছে সেটা লিখব 1160, অর্থাৎ যেটা আমার বের হলো, প্লাস এবার 25%-এর হিসাবটা আসবে। 25% অর্থ হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। এখন এটার সঙ্গে যত 25% এক্সট্রা ধরবেন তত বসিয়ে দেবেন, তাহলে 1160। তাহলে আমরা এখানে কি লিখবো, 1160 লিখলাম। 1160 প্লাস এখন 25 গুণিত 1160 ভাগ 100, তাহলে 290। এখন টোটাল কত হয়? 1160 যোগ 290, তাহলে 1450 ওয়াট। অর্থাৎ 25% এক্সট্রা পাওয়ার ধরে আমার টোটাল পাওয়ার হয় 1450 ওয়াট। সেটা 1 নম্বর রুমে, অর্থাৎ 1450 আমি এখানে বসিয়ে দিলাম ওয়াট। এখন 1 নম্বর রুমের এসপি টাইপ যে আমরা এমসিবিগুলো বসাবো, অর্থাৎ সিঙ্গেল পোল করে একটা এমসিবি বসাবো, সেটার অ্যাম্পিয়ারটা কত সেটা আমরা এখন হিসাব করব। এটা হচ্ছে পাওয়ার। এখন আমরা জানি আই অর্থাৎ অ্যাম্পিয়ার সমান সমান পাওয়ারকে ভোল্ট দিয়ে ভাগ করলে হয়। তা পাওয়ার কত?
50 ডিভাইডেড বাই 220 ভোল্ট। আমরা বাসাবাড়ির যে ফ্যান, লাইট বা টিভি যেগুলো চালাই সব কিছুই 220 ভোল্টে চলে, সেজন্য আমি এখানে 220 ভোল্ট বসালাম। আর এটা হচ্ছে ওয়াট। তাহলে অ্যাম্পিয়ারটা কত হয় সেটা আমরা দেখি। 1450 ভাগ 220, তাহলে 6.59 অ্যাম্পিয়ার। অর্থাৎ 6.59 অ্যাম্পিয়ারের এমসিবি আপনি পাবেন না, ওর উপরে কোনটা পাওয়া যাবে সেটা আপনাকে দেখতে হবে। 6.59 আশেপাশে দেখা যাচ্ছে 10 অ্যাম্পিয়ার পাওয়া যায়, সেটা আমরা 10 অ্যাম্পিয়ারের এমসিবি লাগাবো, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার এমসিবি লাগাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এমসিবিটা C10 মানের এমসিবিটা আমরা প্রথম রুমের জন্য ব্যবহার করব। এখন আমরা পরবর্তী রুমের জন্য যাব। এখন পরবর্তী রুম হচ্ছে 2 নম্বর রুম। 2 নম্বর রুমে আছে লাইট আছে একটা, এক গুণিত 40 ওয়াট। তারপরে ফ্যান আছে একটা, প্রত্যেকটা ফ্যান 70 ওয়াট করে। ওভেন আছে একটা, পনেরোশো ওয়াট করে। তাহলে এটা হবে 40 ওয়াটই থাকবে, এটা 70 ওয়াটই থাকবে, যেহেতু এক পিস করে এটা 1500 ওয়াটই থাকবে। এখন টোটাল পাওয়ারটা আমরা বের করা শিখব, অর্থাৎ এটা সেম 40 যোগ 70 যোগ 1500, তাহলে 1610 ওয়াট। এখন এটা হচ্ছে টোটাল আমার কি পাওয়ার, ঠিক আছে। এটাকে আমরা 25% এক্সট্রা ধরবো, 25% এক্সট্রা ধরে কি হবে 1610। এখন 1610-এর সঙ্গে যোগ করব কি 25 ভাগ 100 গুণিত 1610। এখন এটা আমরা হিসাব করব, অর্থাৎ সরি এটা এই পাশে না, এটা 1610ই থাকবে, 1610 অর্থাৎ এটা পরে করব। এখন হচ্ছে 25 গুণিত 1610 ভাগ 100, 402.5, 402.5, ঠিক আছে। এখন আমার টোটাল যোগ করি আমি, 1610 যোগ 402.5, তাহলে হয় 2012.5 ওয়াট, 2012.5 ওয়াট। তাহলে এটা আমার কথা হবে 2012.2 নম্বর রুমে 2012.5 ওয়াট। এখন কত মানের এমসিবি বসাবো, এখন আমরা এই ডাটাটা মিশিয়ে দিব। এখন আমরা অ্যাম্পিয়ারটা বের করব, I = P ভাগ V, অর্থাৎ এই যে আমার 212.5 ওয়াট ডিভাইডেড বাই 220 ভোল্ট। এখন আমরা করে দেখি, ভাগ 220 ভোল্ট, 9.14 ওয়াট, সরি 9.14 অ্যাম্পিয়ার। অর্থাৎ এর আশেপাশে কোন এমসিবি আছে, এর উপরে এই যে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটাতে আমরা বসাতে পারবো 10 অ্যাম্পিয়ার। এখানে আমরা বসাবো C10, অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের এমসিবি। এবার আমরা 3 নম্বর রুমে যাব। 3 নম্বর রুম, 3 নম্বর রুমে হচ্ছে লাইট আছে 5টা, এক একটা লাইট 40 ওয়াট করে।
ফ্যান আছে দুইটা, এক একটা ফ্যান 70 ওয়াট করে। এসি আছে একটা, 2 টনের এসি, প্রায় 2500 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করে। তাহলে এটা আমরা এখন বের করি। 5 গুণিত 40, তাহলে এটা হয় 200 ওয়াট। 70 গুণিত 2, এটা হয় 140 ওয়াট। 2500 ওয়াট, এটা 2500 ওয়াটই থাকবে যেহেতু একটা এসি। তাহলে আমার এখন টোটাল পাওয়ারটা কত হয় সেটা আমরা যোগ করি। 200 যোগ 140 যোগ 2500, তাহলে 2840 ওয়াট। 2840 ওয়াট। এখন 25% এক্সট্রা ধরবো আমরা। 25% এক্সট্রা ধরে যেটা হয় যে 2840 যোগ 25/100 প্লাস এই 2840, তাহলে আমরা এই সমান সমান লিখে 2840, এটা 2840ই থাকবে, প্লাস 25 গুণিত 2840/100, তাহলে 710 ওয়াট। আচ্ছা, এই ওয়াট না লিখলেও হয় এখানে। এখন টোটাল কত হয় সেটা আমরা বের করি। যোগ 2840 যোগ 710, 3550 ওয়াট। তাহলে 3 নম্বর রুমের টোটাল পাওয়ার 3550 ওয়াট, 25% এক্সট্রা ধরে। এখন আমরা 3 নম্বর রুমের এমসিবিটা সিলেক্ট করব, অর্থাৎ 3 নম্বর রুমে কত মানের এমসিবি ব্যবহার করতে হবে সেটা আমরা হিসাব করে দেখব। তাহলে আবার একই বিষয়, আই সমান সমান পি/ভি, অর্থাৎ 3550 ডিভাইডেড বাই 220, তাহলে কত হয় ভাগ 220, 16.13 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমরা 16-র উপরে কত এমসিবি আছে সেটা আমরা দেখব। দেখেন 16-র উপরে 20 অ্যাম্পিয়ার আছে, তাহলে আমরা এটা 20 অ্যাম্পিয়ারের এমসিবি লাগাতে পারবো। অর্থাৎ এখানে আমরা এটা না লিখে আমরা এই পাশে লিখে দিই C20। 3 নম্বর রুমের জন্য আমরা 20 অ্যাম্পিয়ারের এমসিবি সিলেক্ট করলাম। এখন আমরা 4 নম্বর রুমের জন্য হিসাব করব। 4 নম্বর বিষয়টা ফলো করে দেখেন। 4 নম্বর রুমে আছে লাইট আছে হচ্ছে 11টা, প্রত্যেকটা লাইট 40 ওয়াট করে। ফ্যান আছে 3টা, প্রত্যেকটা ফ্যান 70 ওয়াট করে। ইন্ডাকশন কুকার আছে একটা, 2000 ওয়াট করে। এলইডি টিভি আছে একটা, 100 ওয়াট করে। তাহলে এখন আমরা হিসাবে চলে যাই সরাসরি। 11 গুণিত 40, তাহলে 440 ওয়াট। 210, এটা 2000 ওয়াটই থাকবে, এটা 100 ওয়াটই থাকবে। টোটাল কত ওয়াট হয় সেটা আমরা যোগ করে দেখি। 440 যোগ 210 যোগ 2000 যোগ 100, 2750। 25% এক্সট্রা ধরে আমরা কি করব যে 2750
যোগ 25 ভাগ 100 ইন্টু 2750। তাহলে এটা কি হয় 2750 থাকবে প্লাস 25 গুণিত 2750 ভাগ 100, তাহলে 687.5 687.5। তাহলে কত হয় যোগ 2750 যোগ 687.5, তাহলে হয় 3437.5 ওয়াট। তাহলে 4 নম্বর রুমের টোটাল কত হয় 3437.5 ওয়াট। এখন আমরা টোটাল কারেন্টটা বের করব। এখানে কারেন্ট বের করলে আমার 4 নাম্বার এমসিবিটা বের হয়ে আসবে। তাহলে এখন আমরা বের করব কি আই সমান সমান পাওয়ার, অর্থাৎ 3437.5 ডিভাইডেড বাই 220 ভোল্ট, এটা হচ্ছে ওয়াট। তাহলে আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই 3437.5 ভাগ 220, তাহলে কত হয় 15.62 অ্যাম্পিয়ার। তাহলে এর আশপাশে কোন মানের এমসিবি আছে 15-র উপরে আছে 16, তাহলে 16 অ্যাম্পিয়ারের এমসিবি আমরা লাগাতে পারি। তাহলে এখানে আমরা বসাবো সি 16 এমসিবি। 4টা রুমের জন্য আমরা 4টা এমসিবি বের করে ফেললাম এবং ক্যালকুলেশন সহ ডাটাগুলো বসিয়ে দেখলাম যে 1 নম্বর রুমের জন্য C10 বসাতে হবে, 2 নম্বরের রুমের জন্য C10 বসাতে হবে, 3 নম্বর রুমের জন্য C20 বসাতে হবে, 4 নম্বর রুমের জন্য C16 বসাতে হবে। আমরা এটাও শিখলাম যে এমসিবি সিলেকশনের জন্য পাওয়ার ফ্যাক্টর মান না বসানোই উচিত, এটা বসালে ঠিক মতো ক্যালকুলেশন হয় না আর কি, এটাই সত্য। তাহলে এখন আমরা সম্পূর্ণ বাসার জন্য একটা মেন এমসিবি যেটা থাকবে সেটা হচ্ছে ডিপি টাইপ, অর্থাৎ ডাবল পোল যে এমসিবিটা, সেটা আমরা সিলেকশন করব। তো তার জন্য আমরা যে বিষয়টা করব, এখন দেখেন এই সবগুলো ডাটা আমি এখানে মিশিয়ে দিলাম। আচ্ছা, এখানে রুম যেটা ছিল এটা হচ্ছে 4 নাম্বার রুম হতো, এটা হয়তো লিখতে খেয়াল নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব যে 4টা রুমের মোট পাওয়ার যোগ করব, অর্থাৎ রুম 1 কত 1450 ওয়াট, 1450 ওয়াট। রুম 2 2012.5 2012.5 ওয়াট। রুম 3 3550 ওয়াট। রুম 4 3437.5 ওয়াট। টোটাল পাওয়ারটা আমরা বের করব। এখন অনেকে বলতে পারেন যে মেন এমসিবিতে 25% এক্সট্রা ধরবো কিনা। প্রত্যেকটা রুমে 25% যোগ করার পরেও আপনাকে মেন এমসিবিতেও আপনাকে 25% আবার টোটালের উপরে এক্সট্রা ধরতে হবে, এটাই নিয়ম। তাহলে 1450 যোগ 2012.5 যোগ 3550 যোগ 3437.5, 1450 20 12.5 3550 3437.5, তাহলে আমাদের হয় এটা 10450 ওয়াট। এখন 25% এক্সট্রা ধরে, তাহলে এটাই লিখবো এখন 10450, অর্থাৎ 10,450 যোগ এই যে 25%, 25 ভাগ 100 গুণিত 10450। তাহলে এখন আমাকে হিসাব করতে হবে 10450 প্লাস
এই যে এটা 25 গুণিত 10 450 ভাগ 100, তাহলে হয় 2612.5 যোগ 10 450, তাহলে কত হয় 130.62 ওয়াট, অর্থাৎ 25% এক্সট্রা ধরে মোট পাওয়ার হয় 13,062.5। তাহলে এখানে লিখতে পারি টোটাল হাউসে 13,062.5 ওয়াট। এখন কত মানের এমসিবিটা বসাবো সেটা আমরা এখন দেখি। টোটাল বাসার জন্য যে এমসিবিটা হবে সেটা আমরা এখন হিসাব করব। আই সমান পি ভাগ ভি, অর্থাৎ টোটাল পাওয়ার 13062.5 ওয়াট ভাগ 220 ভোল্ট। তাহলে ভাগ 220, তাহলে 59.375 অ্যাম্পিয়ার। তাহলে এর আশেপাশে কত মানের এমসিবি পাওয়া যায় সেটা আমরা দেখি। এর আশপাশে 25, 32, 40, 50, 63, তাহলে আমরা এর থেকে বেশি মানের 63 অ্যাম্পিয়ারের এমসিবি লাগাতে পারি। তাহলে আমরা এখানে লাগাবো C63 অ্যাম্পিয়ার। এই তো আমাদের সম্পূর্ণ এমসিবি সিলেকশনের ম্যাথটা করা হয়ে গেল। দেখেন একটা বাসা কিন্তু করতে অনেক টাকা লাগে, একটু ক্যালকুলেশনের অভাবে আমাদের ভুলভাবে এগুলা অ্যাপ্লাই করা হয়। ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ানরাই কোনো ক্যালকুলেশন ছাড়াই সম্পূর্ণ বসিয়ে দেয়, এটা উচিত না। সব গণহারে এক রেটিং বসিয়ে দিবেন, এটা যদি হতোই তাহলে তো কোম্পানি আলাদা আলাদা মানের এমসিবিগুলো বের করতো না, তাই না? প্রয়োজন আছে বলেই আপনাকে এগুলা ব্যবহার করা শিখতে হবে। আর আপনি একজন প্রকৌশলী হবেন, প্রকৌশলী অর্থাৎ আপনি শুধুমাত্র টেকনিশিয়ান না, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ ডায়াগ্রামটা দেখব, যে কি ডায়াগ্রামে আমরা কানেকশানটা করব এবং তারের মাপটা কত থাকবে। পিডিবি বা নেসকো যারা আমাদেরকে আমাদের বাসাবাড়ির পাওয়ারটা দেয়, বা বিভিন্ন কোম্পানি তো দেয় আমাদের বাসাবাড়িতে যে পাওয়ারটা দেয়, এক এক কোম্পানি এক এক জায়গাতে এক এক এলাকাতে দেয়, আমাদের এলাকাতে নেসকো দেয়। তো এরা বলে যে পোল থেকে যে লাইনটা মিটারে দিবেন সেটা হচ্ছে যেন 10 RM এর হয়, অর্থাৎ 10 RM এর তার পোল থেকে মিটারে ঢুকবে, অথবা 6 RM। আর যদি 6 RMও না পারেন তাহলে 4 RM এর নিচে যেন না নামে, অর্থাৎ মেল লাইনটা যেটা আপনার মিটারে ঢুকবে সেটা অবশ্যই 10, 6 অথবা 4 RM লাগাবেন। যদি আপনার বাসাতে এসি থাকে তাহলে চেষ্টা করবেন 6 RM এর লাগাইতে, আর যদি বেশি এসি থাকে তাহলে 10 RM এর লাগাইতে। তারপরও RM এর উপর ভিত্তি করে কত অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে তার একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যাদের প্রয়োজন আছে ওই কত অ্যাম্পিয়ারের জন্য কত তার সিলেক্ট করতে হবে তারা ভিডিওটা দেখে আসবেন। তাহলে খুব সহজ ভাষায় পোল থেকে যে তারটা আসবে মিটারে সেটা হবে 10, 6 অথবা 4 RM, সেটা সরাসরি মিটার হয়ে ডিস্ট্রিবিউশন বক্সে ঢুকবে। এখন ডিস্ট্রিবিউশন বক্সে ঢোকার পরে যে তারগুলা বের হবে সেটা হচ্ছে 2.5 RM, অর্থাৎ প্রত্যেকটা যে ডিস্ট্রিবিউশন বক্সে যে এমসিবিগুলো থাকে প্রত্যেকটা আলাদা আলাদা এসপি থেকে 2.5 RM বিভিন্ন রুমে ডিস্ট্রিবিউট হবে। আর 2.5 RM ডিস্ট্রিবিউট হওয়ার পরে যে ঘরের মধ্যে যে তারগুলো ডিস্ট্রিবিউট হবে সেটা হচ্ছে 1.5 RM। 1.5 RM এর নিচে ওয়ারিং করা যাবে না। যদি কেউ করে তাহলে এই ভুলটা তাদেরকে ধরিয়ে দিবেন এবং মানা করবেন যে এটা ধরা উচিত না, কারণ যখন আপনি 2.5 এর বদলে কম RM ব্যবহার করবেন বা 1.5 এর নিচে যখন আপনি ব্যবহার করবেন তখন দেখা যাবে যে কখনো যদি শর্ট সার্কিট হয় ঠিক মতো এমসিবি পড়ার আগে তারটা পুড়ে যাচ্ছে। তো এটা ফলো করবেন। এখন ডায়াগ্রামটা একটু ভালোভাবে ফলো করে দেখবেন। এই যে এটা আমাদের পোলে মোট 4টা তার থাকে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ নিউট্রাল বাদে আরও 3টা ফেজ থাকে, একটা রেড, একটা ব্লু, একটা ইয়েলো নামে পরিচিত RBY। তাহলে যে কোনো একটা ফেজ থেকে আপনি ফেজ নেবেন এবং নিউট্রাল থেকে নিউট্রাল নেবেন, দিয়ে মিটার দিয়ে যে লাইনটা আপনি পাবেন সেটা হচ্ছে 220 ভোল্ট, অর্থাৎ 220 ভোল্ট। তাহলে এটা ধরেন আপনার মিটার, বিদ্যুতের আপনার এটা মিটার,
মিটার। তাহলে এখানে ফেজ আর নিউট্রাল আছে, অর্থাৎ প্রথমটা ফেজ, মাঝের মানে পরেরটা নিউট্রাল, তারপরটা হচ্ছে নিউট্রাল, তারপরটা ফেজ। অর্থাৎ এই যে আমি যদি মনে করি যে লাল তার দিয়ে টানবো, যে রেড, ফেজ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমি ফেজ আউটপুট পাবো। এটা হচ্ছে ইন, এটা আউট। আর এই যে নিউট্রাল, এটা নিউট্রাল, আর এটা হচ্ছে নিউট্রাল আউট, এটা নিউট্রাল, এটা ফেজ। তাহলে এই যে তারটা যেটা পোল থেকে যেটা আসবে সেটা হচ্ছে 10 RM অথবা 6 RM অথবা 4 RM। এখন তো আমার ডিস্ট্রিবিউশন বক্স, তাই না? এই যে এটা ধরেন আমার ডিস্ট্রিবিউশন বক্স। এগুলো হচ্ছে ডিপি, এটা হচ্ছে ডিপি, এটা এসপি, এটা এসপি, এটা এসপি, অর্থাৎ 4টা এসপি। এখন আমরা ওয়ারিংটা কিভাবে করব, এই যে এখন আর্থিংয়ের বিষয়টা আগে আসি। আর্থিং দুই রকমের হয়, একটা হচ্ছে সিস্টেম আর্থ আর একটা হচ্ছে এমনি আর্থিং। এমনি আর্থিংটা খুবই প্রয়োজনীয়, আর সিস্টেম আর্থটা আপনি না করলে আপনার পোলের আশপাশে কোথাও না কোথাও তারা সিস্টেম আর্থ করে রেখেছে, তাদের আর্থটা যেন একটু আরও ভালোভাবে পরিপোক্ত হয়, সেজন্য বলা হয় এই যে আপনার যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সঙ্গে একটা সিস্টেম আর্থ লাগিয়ে দিতে, এটা বলে আর কি। তাহলে আপনি সিস্টেম আর্থ আপনি লাগাতে পারেন। সিস্টেম আর্থে আমি এখন যাব না, ম্যাক্সিমাম বাসাতে সিস্টেম আর্থ ব্যবহার করে না, আমার বাসাতেও সিস্টেম আর্থ নাই। তাহলে সিস্টেম আর্থ আমি ব্যবহার এখন করব না, সরাসরি আমার একটা আর্থিং এখানে আমি ব্যবহার করব, অর্থাৎ আর্থিংটা আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমার এই যে আমার যে আউটটা আছে না, আউট, এই যে ডিপিতে আমি নিচ দিক দিয়ে দিলাম, আর এই যে নিউট্রাল ডিপি নিচ দিক দিয়ে দিলাম, এটা কি ডিপি। এখন আউট যেটা পাবো এটা তো ফেজ, এগুলা সবগুলা এমসিবি নিচ দিক দিয়ে দেবো। এই যে এই তারটা যে তারটা ছিল, অর্থাৎ এটা হচ্ছে ধরেন আমার 10 RM 6 RM 4 RM ছিল, যা ছিল তাই থাকবে। ধরেন আমি এখানে 4 RM ব্যবহার করছি, তাহলে আমি এখানে 4 RM এর তারগুলো ব্যবহার করব। এখান থেকে এমসিবির উপর থেকে, অর্থাৎ এমসিবি থেকে যেটা আউটপুট আসবে সেটা সবগুলো 2.5 RM ব্যবহার করবেন, অর্থাৎ এই তারটা হবে 2.5 RM, এবং এই 2.5 RM বিভিন্ন রুমে ডিস্ট্রিবিউট হবে। রুম থেকে যখন আপনি বিভিন্ন জায়গাতে ওয়ারিং করবেন ফ্যান বা লাইটের জন্য, তখন আপনি 1.5 RM লাগাবেন, অর্থাৎ মেন রুমে সবগুলো রুমে 2.5 RM তার যাবে। এখন এই নিউট্রালটা কোথায় যাবে? এখানে একটা বাসবার দেওয়া আছে, দেখবেন ডিস্ট্রিবিউশন বক্সে দুই ধরনের বাসবার দেওয়া আছে। একটা হচ্ছে গ্রাউন্ডের জন্য, এই যে যেটা গ্রাউন্ড আছে এটা আমি একটু সবুজ কালি দিয়ে আঁকাই, সরাসরি মাটিতে, অর্থাৎ মাটিতে পিট পুঁততে হবে। হ্যাঁ, মাটিতে পুঁতে দিবেন। এই যে গ্রাউন্ডটা ওভারটেক করলাম, এই যে সুন্দরভাবে একটু নিয়ে যাই, এই গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। এটা আমার গ্রাউন্ড, ঠিক আছে, GND। আর এই যে আমার যে নিউট্রালটা ছিল না, এটা আমার নিউট্রাল পয়েন্ট, পাশে আরেকটা দেওয়া আছে, স্লট দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন স্লট। অর্থাৎ এটার সঙ্গে আমরা যে এই যে এমসিপি যে নিউট্রালটা পেয়েছিলাম একটার সাথে লাগিয়ে দেব। এখন বিভিন্ন রুমে তো আমাকে লাইনগুলো যেতে হবে, বের করতে হবে, তাই না? তাহলে এই যে আমার এখান থেকে একটা বের হবে, 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 অর্থাৎ 4টা তার, সবগুলোই 2.5 RM এর তার। আর নিউট্রাল বার হবে কোথায় থেকে? এই যে এখান থেকে, এগুলো থেকে, ডিস্ট্রিবিউশন থেকে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা নিউট্রাল এখান থেকে আসবে। অনেকে কী করে, সব নিউট্রাল একটা শর্ট করে একটা তার নিয়ে চলে যায়, এটা ভুল। ডিবি বক্স থেকে সব রুমের জন্য আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হবে, এবং তার পাশাপাশি প্রত্যেকটা রুমের তো একটা করে গ্রাউন্ড থাকে, যে 3 পিন আমরা লাগাই, যেন কারেন্ট, অতিরিক্ত কারেন্ট বা দেখা যাচ্ছে লিকেজ কারেন্ট যেন বাইপাস হতে পারে, আমাদের গায়ে যেন শক না খায়, সেজন্য লিকেজ কারেন্টটা বের হওয়ার জন্য একটা গ্রাউন্ড ঘুরে বেড়ায়।
যেটাকে আমরা আর্থিং বলি, সে আর্থিংটাকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা আর্থিং নিয়ে যেতে হবে। অর্থাৎ 1টা 2টা 3টা 4টা রুমের জন্য 4টা। অর্থাৎ এখান থেকে এখন আমি বিভিন্ন রুমে তো যাব, দেখা যাচ্ছে যে রুমে আমার 10 অ্যাম্পিয়ার বা 1450 ওয়াট সেখানে আমরা C10 মানের এমসিবি ব্যবহার করব। তাহলে এখানে এমসিবির মানগুলো এক একটা রকম হবে। C10, তারপরে হবে C10, তারপরে হবে C20, তারপরে হবে C16। আর মেন এমসিবি যেটা হবে এটা হচ্ছে C63 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বক্স। অনেকে কি করে দেখা যায় যে মিটারের সাথে একটা সিস্টেম আর্থ করা থাকে, এই গ্রাউন্ডের তারটা সেখানে যে লাগিয়ে দেয়। এটা ভুল কথা। সিস্টেম আর্থ আর এমনি আর্থের মধ্যে পার্থক্য আছে। এমনি আর্থ কখনোই কোনো নিউট্রালের সাথে সংযোগ রাখা যাবে না। তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে দেখে আসি কীভাবে ডিস্ট্রিবিউশন বক্সটা কানেকশন করতে হয়। চলেন, এটা আমাদের মেন মিটার, এটা ফেজ, এটা নিউট্রাল। প্রথমটা ফেজ, তারপরটা নিউট্রাল। আর এখান থেকে আমরা এটা নিউট্রাল পাবো, এটা ফেজ পাবো, আর এটা আমরা আর্থিং হিসাবে ব্যবহার করব। এই আর্থিংটা সরাসরি মাটি থেকে আসছে, এটা কোথাও কোনো পোলের সংযোগ থেকে আসেনি, অর্থাৎ মাটি থেকে সরাসরি চলে আসছে, অর্থাৎ মাটিতে আর্থিং পিট পুঁতা আছে। তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বক্স। এটা খোলার নিয়ম হচ্ছে এখানে প্রেস করলেই একটা লক খুলে যাবে। খোলার পরে এখানে আপনি 2টা নাট পাবেন। এই 2টা নাট আগে খুলতে হবে। তো এই 2টা নাট আমি এখন খুলে ফেলার চেষ্টা করব, তারপর আমি ভেতরটা দেখাচ্ছি। এক পাশে খোলা হয়ে গেল, আরেক পাশে আমি খুলে দিই। এটা আমি খুলে ফেললাম, এটা আমি পরে লাগাবো, এখন না। এখন এই বিষয়টা খেয়াল করে দেখেন, ভেতরটা দেখেন। ভেতরটা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে গ্রাউন্ড হিসাবে ব্যবহার করবেন একটা বাসবার, আর একটা বাসবার আপনি নিউট্রাল হিসাবে ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন এটা নিউট্রাল হিসাবে ব্যবহার করবেন, তাহলে এটা গ্রাউন্ড হিসাবে ব্যবহার করবেন। এটা গ্রাউন্ড হিসাবে ব্যবহার করলে এটা নিউট্রাল হিসাবে ব্যবহার করবেন। গ্রাউন্ড অর্থ হচ্ছে আর্থিং। এখানে দেখেন একটা গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এটাই গ্রাউন্ড হিসাবে ব্যবহার করব, আর এটা নিউট্রাল হিসাবে ব্যবহার করব। তো তার জন্য আপনারা যারা ওয়ালে গাঁথবেন তাদেরকে ওয়ালটাকে কাটতে হবে, গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে এটা ফিক্সড করে রেখে দিতে হবে, যেন এটা ভিতরে ঢুকে যায়। এটা ভিতরে ঢুকে যাবে। আর এখানে দেখেন ভিতরে মানে বাইরের দিক দিয়ে বিভিন্ন স্লট কাটা আছে, কাটার অপশান করা আছে। আপনার যে পাত দিয়ে তার ঢুকাতে মন চায় বা যে পাত দিয়ে আপনার পাইপের ওয়ারিংগুলা বা কন্ডুইটগুলা সুবিধা হবে, সে পাত দিয়ে আপনার এই খাপগুলো খুলে ফেলবেন। ঠিক আছে। তো এখন আপাতত আমি এক পাত দিয়ে ইনপুট হিসেবে ব্যবহার করব এটা এইদিকে, আর এইদিকে আউটপুট হিসেবে ব্যবহার করব। সেজন্য আমি ডিস্ট্রিবিউশন বক্সটা সুন্দরভাবে এইভাবে রেখে এই স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। 4 কোণাতে 4টা স্ক্রু আছে। ডিস্ট্রিবিউশন বক্সের বেসটা লাগানো হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে ওয়ারিং করব। আমার হাতে দেখেন এগুলো এমসিবি, এই যে এগুলো এমসিবি। ক্যালকুলেশন অনুযায়ী আমাদের 10 অ্যাম্পিয়ারের 2টা, 20 অ্যাম্পিয়ারের একটা, 16 অ্যাম্পিয়ারের একটা, আর 63 অ্যাম্পিয়ারের ডিপি একটা ছিল। প্রথমে দেখায় যে এটা 63 অ্যাম্পিয়ারের ডিপি, যেখানে C63 লেখা আছে, খেয়াল করে দেখেন। তো এটা রেখে দিলাম। তারপরে যে দুটো, এই যে এটা আছে C20, তারপরে C16, তারপরে দুইটা হচ্ছে C10-এর, একটু খেয়াল করে দেখেন, C10। তো এগুলো কিভাবে লাগাবো দেখেন, এর পিছে একটা থাক আছে, একটু খেয়াল করে দেখেন, এর পিছে এরকম থাক আছে। এই যে এটা যখন আপনি লাগিয়ে দিবেন তখন এটা এভাবে অল্প করে স্প্রিং খাবে, অল্প একটু স্প্রিং খাবে। হ্যাঁ, আর এই ঘাটের মধ্যে লাগিয়ে যদি দাব দেন, তাহলে এই যে এটার সাথে যে একটা স্লটের মতো করে রাখা আছে, এটা সুন্দরভাবে আপনার লেগে যাবে কটাস করে। এখন জিনিসটা দেখাই, দেখেন আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এভাবে রাখলাম। এখন যদি আমি একটু প্রেস করি হালকা করে, এই যে লেগে গেল। এখন খুলবেন কিভাবে সেটা আমি দেখাই। এমসিবি মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়, নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে রিপেয়ার করার জন্য খুলতে হয়। তার জন্য দেখেন নিচে একটা এরকম আছে টানার মতো জিনিস, এটা টান দিবেন, টান দিয়ে এইভাবে খুলবেন। আবার কোনোটা এভাবে থাকে না, অর্থাৎ এটার আগে লাগিয়ে দিই,
এভাবে লাগিয়ে দিলাম। এখন অনেকটা এভাবে নিচের দিকে টেনে ধরতে হয়, টেনে ধরা অবস্থায় এভাবে টেনে ছেড়ে দিবেন, দিয়ে খুলে যাবে। অর্থাৎ লাগানোর নিয়মই এটা। তাহলে আমি কি করব, এখন আমি সিরিয়াল অনুযায়ী লাগাই। এখন দেখেন আমি সুন্দরভাবে এমসিবিগুলো লাগিয়ে দিব। তাহলে দেখেন এই যে এটা প্রথমে 63 অ্যাম্পিয়ারের ডিপিটা লাগাচ্ছি, এভাবে দাব দিলাম, লেগে যাবে। তার আগে আমার এই লকটা ভিড়াতে হবে, যে লকটা ভিড়িয়ে দিলাম, এটা লাগিয়ে দিলাম। এখন তারপরে আমি যেটা লাগাবো, যে 20 অ্যাম্পিয়ারটা লাগাই। 20 অ্যাম্পিয়ারটা যে এটা না, সরি, যে এটা হচ্ছে আমাদের 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ারটা লাগিয়ে দিলাম। তারপরে আমরা লাগাবো 16 অ্যাম্পিয়ার, তারপরে দুটা 10 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর, অর্থাৎ এলইডি না, এখানে নিয়ন একটা ল্যাম্প লাগানো আছে, কারেন্ট আছে কিনা বা এমসিবিটা ট্রিপ হয়েছে কিনা সেটা দেখার জন্য। এটা আমরা পরে কানেকশন করব। এটা 10 অ্যাম্পিয়ার, তারপরে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখন এগুলো আপনি চাইলে এভাবে সরাইতেও পারবেন, আপনার প্রয়োজন মতো সরিয়ে নেবেন, এভাবে সরাতে পারবেন। তাহলে আমি একটু গ্যাপ করে রাখি, তাহলে আমার একটু ওয়ারিং করতে সুবিধা হবে। এটা আমি এভাবে বাইরে রাখি। এখন আমি যে কাজটা করব, যে প্রথমে যে আর্থিংটা আছে, এই যে আর্থিং, আমার যে সবুজ তারটা, এটা সরাসরি আমি আর্থিংয়ের সাথে লাগিয়ে দেবো। অর্থাৎ এটা আমি আর্থিং হিসাবে ব্যবহার করব, সেজন্য প্রথমে আমি আর্থিংয়ের সাথে লাগিয়ে দেব। এটা আমি আর্থিংয়ের সাথে লাগিয়ে দিলাম। এখন পরবর্তী কানেকশানগুলো আমরা খুব সহজেই দিয়ে দেব। কানেকশান দেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখেন এখানে যখন আপনি এমসিবির নাটগুলো খুলবেন, যে এই নাট আর এই নাট, তখন দেখেন এখানে একটা স্লট ওপেন হবে। ঠিক আছে, এই যে আমি এটা যখন খুলবো, দেখেন আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এই গ্যাপের মধ্যে তারটা ঢুকে দিতে হবে। যখন টাইট করবেন, গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেখেন এই জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা দেখেন, খেয়াল করে দেখেন, টাইট দিচ্ছি, যে উপরে উঠে গেল। অর্থাৎ এইভাবে আমাকে খুলে কানেকশানগুলো দিতে হবে। এই মিটারের ঢাকনাটা আমি খুলে ফেলবো। মেন লাইনের কানেকশানটা আমরা একটু পরে দেব। এখন দেখেন এই জিনিসটা খেয়াল করে দেখবেন, এই যে যেটা ঢুকবে সেটা হচ্ছে 10, 6 অথবা 4 RM, যেটা বের হবে 10, 6 অথবা 4 RM। এমসিবি নিচ দিয়ে ঢুকবে, এখান থেকে আউটপুট আসবে। অর্থাৎ এখানে আমরা ফেজ দিব, এপাশে ডিপির এপাশে, আর এপাশে বামে থাকবে নিউট্রাল, ডানে থাকবে ফেজ। তো এখানে আমার ডানে ফেজ, বামে নিউট্রাল। এই ফেজটা এপার দিয়ে ঘুরে এসে প্রত্যেকটার এমসিবির নিচে ফেজ ঢুকবে। আর যে নিউট্রালটা আমার এখান থেকে আসবে, যে এখান থেকে, সেই নিউট্রালটা এখানে সরাসরি লাগবে। তো চলেন আমরা এখন বিষয়টা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে খুব দ্রুত দেখার চেষ্টা করি। চিকন তার দিয়ে ওয়ারিং করে দেখাবো, তবে আপনারা প্রয়োজন অনুসারে তার দিয়ে ওয়ারিং করবেন। অর্থাৎ যেটা ডায়াগ্রামে থাকবে বা যেটা ক্যালকুলেশন অনুযায়ী ব্যবহার করা উচিত, সে তারটা ব্যবহার করবেন। আমার কাছে এই তারটা আছে, সেজন্য আমি এই তার দিয়ে জাস্ট ওয়ারিংটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রতিটা কানেকশান টাইটভাবে কানেকশান করব। আর এই যে দুটো তার, এটা একটা ফেজ আর একটা নিউট্রালের জন্য, অর্থাৎ এটা আমি পরে কানেকশান দিব। এখান থেকে যে আমরা আউটপুট পাবো ফেজ এবং নিউট্রাল, তার সঙ্গে এই যে আমরা এলইডিটা কানেক্ট করে দিব। আর এই আউটপুটের সঙ্গে আমরা একটা নিউট্রাল এখানে দিব, আর একটা ফেজ সবগুলা এমসিবির নিচ দিক দিয়ে দিব। আর এই যে এই পোর্টগুলো সবগুলো আউটপুট আলাদা আলাদা আসবে। প্রত্যেকটা নিউট্রাল এই বাসবার থেকে নিব, প্রত্যেকটা গ্রাউন্ড এই বাসবার থেকে নিব।
আমরা এই যে এই ইন্ডিকেটরের নিউট্রালটা এপাশে দিয়ে দিলাম এবং এই তারটা এখন এই ফেজটার সঙ্গে আমরা এটা মানে এই ফেজটা ঘুরে এসে প্রত্যেকটা এমসিবির নিচে আসবে, তার জন্য এই ইন্ডিকেটরের এটাও লাগাবো তার সঙ্গে। দেখেন এখানে আমি কোনো জটিল কিছু করিনি, জাস্ট ফেজ এই যে এমসিবির ফেজে দিয়েছি, আর এই যে আউটপুটের যে ফেজটা আছে এটা ঘুরিয়ে এটাতে, তারপরে এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে, এটা থেকে এটা, এভাবে দিয়ে দিয়েছে। এখানে আপনি একটু পেঁচিয়ে দিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে এরকম। আর এখন যে নিউট্রালটা, এই যে নিউট্রালটা আমি বাসবার নিউট্রালে দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে সব ফেজ আলাদা আলাদাভাবে বের করব। এখান থেকে গ্রাউন্ড আলাদাভাবে 4টা, এখান থেকে নিউট্রাল আলাদাভাবে 4টা আমরা বের করব। আমরা জাস্ট 4টা তার আমরা বের করে নিই। সবগুলো আমাকে সিলতে হবে সুন্দরভাবে। এগুলো সব আলাদা আলাদা রুমে ফেজ যাবে। এবার আমরা নিউট্রাল বের করব।
এই যে আমাদের প্রত্যেকটা রুমের জন্য আলাদা নিউট্রাল আলাদা ফেজ আসলো। এবার আমাদের শুধুমাত্র গ্রাউন্ড হলে কাজটা কমপ্লিট হবে। আর্থিংয়ের জন্য অবশ্যই সবুজ কালার তার ব্যবহার করবেন। আমার কাছে সবুজ তার শেষ হয়ে গেছে, সেজন্য এটা দিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করব। একবারেই মানে কম আছে, সাইজে দেখেন খুব ছোট ছোট, যেহেতু আমার কাছে নাই। যেহেতু শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করছি, একটু যেটা বোঝাচ্ছি সেটাই বোঝার চেষ্টা করবেন। যে এই যে আর্থিংয়ের যে তারটা আছে, প্রত্যেকটার যে বাসবারের যে স্লটগুলো আছে আর্থিংয়ের সঙ্গে আমি প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে নিয়ে যাব। তো তার জন্য প্রথমে আমাকে এখন সিলে নিতে হবে। তারটা সাইজে ছোট হয়ে গেছে, তবে কিছু করার নাই, আপাতত বোঝানোর ক্ষেত্রে এটা হয়ে গেল। এখন আমাদের মেন লাইনের কানেকশানটা করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, সবগুলো এমসিবি আমি এভাবে মানে নিচের দিকে নামিয়ে দেবো, অর্থাৎ অফ পজিশানে থাকবে। সবগুলো অফ পজিশানে রেখে আমি মিটারের কানেকশানটা দিয়ে দিই। প্রথমে আমরা নিউট্রাল কানেকশানটা দিব। খুব সাবধানে স্যান্ডেল পায়ে পরে কানেকশানটা আমরা করব। মিটার কানেক্ট করার সময় অবশ্যই যারা আপনারা যখন কানেক্ট করবেন লম্বা তার মোটা তার ব্যবহার করবেন এবং এই দুইটা নাটই ইউজ করবেন। আমার কাছে চিকন তার, সেজন্য আমি আর অত গুরুত্ব দিচ্ছি না। এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। মিটারের কানেকশানে হাত দেওয়ার ক্ষমতা সাধারণ ইলেকট্রিশিয়ানদের থাকে না, কারণ এটা সম্পূর্ণ যারা লাইন দেয়, যারা লাইনম্যান, তারা এসে সংযোগটা দিয়ে দিবে। এভাবে সংযোগটা দেওয়ার পরে তারা এভাবে এটার সঙ্গে এভাবে একটা নাট লাগিয়ে দিবে। সেই নাটের সঙ্গে একটা খোলা যায় না ওরকম একটা লক লাগিয়ে দিবে, অর্থাৎ এদের এরকম দেখেন সিল করে দিবে একটা। এই সিল যদি আপনি কাটেন তাহলে আপনার জরিমানা হতে পারে এবং এমনকি আপনার জেলও হতে পারে। সেজন্য চেষ্টা করবেন মিটারে হাত না দেওয়ার। আপনার অফিসে বা যেখান থেকে আপনি বিদ্যুৎ নিয়েছেন সেখানে ফোন দিবেন, তারা এসে আপনার এই কানেকশানটা করে দিবে। অর্থাৎ মিটার থেকে আউটপুট থেকে তারটা তারা দিয়ে দিবে, সেই তারটা আপনি যা ইচ্ছা তাই করেন, অর্থাৎ আপনি যেভাবে খুশি ব্যবহার করেন, কিন্তু মিটারে এই জায়গাতে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে, এখন আমি টেস্ট করি। দেখেন লাইন দেওয়া মাত্র এখানে ফেজ চলে আসছে। এখন এগুলো আমি একটু সুন্দরভাবে একটু গোছানোর চেষ্টা করব, গোছানোটা দেখাই। আমি আপনাকে বারবার বলেছি যে প্রত্যেকটা রুমের জন্য আলাদা ফেজ, নিউট্রাল এবং আর্থিং যাবে, অর্থাৎ আমি এভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি যে একটা ফেজ নিলাম, একটা আর্থিং নিলাম, আর একটা নিউট্রাল নিলাম। এবার সুন্দরভাবে জিপটাই দিয়ে বেঁধে দেব, অর্থাৎ এটা এক রুমের জন্য। আবার একটা ফেজ, একটা আর্থিং আর একটা নিউট্রাল নিব, এই যে আবার জিপটাই দিয়ে বেঁধে দিব, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা রুমের জন্য। আবার একটা ফেজ, আর্থিং, নিউট্রাল। আবার একটা অবশিষ্ট ফেজ, নিউট্রাল, আর্থিং। এখন দেখেন যে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি সব আলাদা আলাদা রুমের জন্য। ঠিক আছে, এমসিবিটা আপনার প্রয়োজন মতো এভাবে নড়াচড়া করতে পারবেন।
এদিক ওদিক নিয়ে যেতে পারবেন। যেহেতু আমাদের আর্থিংয়ের তারটা ছোট, সেজন্য আমি আর এদিক ওদিক নিয়ে যেতে পারছি না, কারণ আর্থিংয়ের তারটা আমার ছোট। ঠিক আছে, এখন আমি সুন্দরভাবে এই ডিস্ট্রিবিউশন বক্সের কভারটা এভাবে লাগিয়ে দেবো। এখানে যদি আমরা লাইন দিই, সবগুলোতে আমরা আলাদা আলাদাভাবে ফেস পাবো। এবং এখানে দেখেন লাইট জ্বলছে, খুবই হালকাভাবে লাইট জ্বলছে। একটু ভালোভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই যে লাইট জ্বলছে। এটা অন্ধকার ছাড়া দেখা যায় না। এখন যদি আমি সেফ জোনে রাখতে চাই, এই যে ঢাকনাটা লাগিয়ে দেবো। যখন আমি কোনো একটা রুমের কাজ করব, সেক্ষেত্রে আমি মেন এমসিবিটা বন্ধ করে দিতে পারি। এটাই সবথেকে সেফটি, মেন এমসিবিটা বন্ধ করে দেওয়া। আর যদি মনে করি না কোনো একটা সিঙ্গেল রুমে কাজ করব, সিঙ্গেল রুমের এমসিবি বন্ধ করব, তাহলে একটা এমসিবি বন্ধ করলেই হবে। আর মেন এমসিবিটা যদি ট্রিপ হয়, তখন আপনার এই লাইটটা অফ হবে। আপনি লাইটের কানেকশানটা যেভাবে দেবেন সেভাবে কাজ করবে। এখন আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই এমসিবিটা কোনটা, বা এটা কোনটা, বা এটা কোনটা। ধরেন এখন আমি সবগুলো অফ করে দিলাম, মেনটা অন রাখলাম। ঠিক আছে, এখন আমি একটা অন করব, 10 অ্যাম্পিয়ারের একটা অন করব। অন করার পর আমি দেখবো যে কোনটাতে ফেজ আসছে। এটাতে ফেজ নাই, এটাতে দেখি এটাতে ফেজ আছে। দেখেন আর বাকিগুলাতে ফেজ থাকবে না। এটাতেও নাই, এটাতেও নাই। এখন আমি যেটা করব, যে এটার সাথে বা যে কোনো একটা নিউট্রালে এটা ঠেকানোর চেষ্টা করব, দেখব যে এটা ট্রিপ হয় কি না। চলেন আমরা একটু খেয়াল করে দেখি। হালকা করে আমি ঠেকানোর চেষ্টা করব, কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমি তার বের করে রাখিনি, আমি হালকা করে ঠেকাবো। তো দেখেন এটা পড়ে যায় কিনা খেয়াল করে দেখবেন। দেখেন এই এমসিবিটা পড়ে গেল। ঠিক আছে, তার মানে ওভারলোড বা শর্ট সার্কিট হলে এমসিবিটা ট্রিপ করবে। ঠিক আছে, আর মনে রাখবেন ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনি এমসিবিগুলো বসান, আপনার প্রত্যেকটা ডিভাইসের সেফটি ভালো থাকবে এবং প্রপার ওয়েতে কাজ করবে। ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে গেল, কিন্তু কিছু করার নাই, কারণ আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ক্যালকুলেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন বক্সের ডায়াগ্রাম এবং A to Z প্র্যাকটিক্যাল সহ থিওরি নিয়ে ভিডিওটা করার। সেই জন্য ভিডিওটা বড় হয়ে গেল। সামনের ভিডিওতে আমি চেষ্টা করব একটা আরসিবিও নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করার। এবং এটা মনে রাখবেন, প্রত্যেকটা বাসা বাড়িতে বলা হয় একটা করে আরসিবিও ব্যবহার করতে, অর্থাৎ এমসিবির পাশে আরসিবিও ব্যবহার করতে হবে। আরসিবিও জিনিসটা ঠিক এরকম যে কতখানি ফেজ দিয়ে কারেন্ট যাবে, কতখানি নিউট্রালে ব্যাক করবে, সেটা সবসময় মাপতে থাকবে। কখনো যদি দেখে আনব্যালেন্স হয়ে গেছে, তাহলে সে ট্রিপ করে ফেলবে। অর্থাৎ কোনো মানুষ যদি কোথাও কারেন্টে গিয়ে হাত দেয়, সাথে সাথে দেখবে আরসিবিও যে কারেন্ট যতখানি ফেজ দিয়ে গেল ততখানি নিউট্রালে ব্যাক করলো না, কারণ মানুষের শরীর দিয়ে আবার মাটিতে বাইপাস হয়ে গেছে, তখনই আরসিবিওটা ট্রিপ করবে। তো যাই হোক, আরসিবিও নিয়ে সামনে আমি ভিডিও করব। আরসিবিওর দাম এমসিবি থেকে অনেক গুণে বেশি, সেই জন্য কেউ আরসিবিও ব্যবহার করতে চায় না। তবে যেহেতু আপনারা একজন দক্ষ প্রকৌশলী হবেন, সেজন্য আমি চেষ্টা করব আরসিবিও নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও করার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।